ঘর্ষণ চ্যাপ্টারটাতে মেইনলি নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের কনসেপ্ট এটা, ঠিক আছে? নিউটনের গতি, কোনো কোনো বই দেখবি নিউটনের গতিসূত্রের মধ্যে ঘর্ষণকে ঢুকিয়ে দিয়েছে। ঘর্ষণ এক ধরনের বল, এক ধরনের কি বলবো, বাধা যে দেয় সেই রকম ধরনের একটা বল। এক্সাম্পল যদি দিই, মনে কর এই বোর্ডটার উপর দিয়ে আমি আমার হাতটাকে নিয়ে যেতে চাইছি এবং চেপে নিয়ে যাচ্ছি, সহজে নিয়ে যেতে পারছি কি? পারছি না। এই বোর্ডের এই তলটা না থেকে যদি এটা কাচের তল হতো তাহলে আমি হাতটাকে হয়তো একটু সহজেই নিয়ে যেতে পারতাম, ঘর্ষণটা তুলনামূলক কম হতো, তাই না? মানে বুঝতে পারছিস যে এখানে দুটো তলের মধ্যে, এই একটা তল আর একটা তল হচ্ছে আমার হাত, এই দুটো তলের মধ্যে ফোর্স কাজ করছে। আমি যেই দিকে নিয়ে যেতে চাইছি ঠিক তার উল্টো দিকে অন্যদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এই ধরনের বলকে বলা হচ্ছে ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল হচ্ছে, এই হলো একটা অবজেক্ট, এই কোনো একটা মেঝের উপর দিয়ে যেতে চাইছে, কোনো একটা তলের উপর দিয়ে সামনের দিকে যেতে চাইছে। এর গতির জন্য পেছনের দিকে এদের তলে স্পর্শকীয়ভাবে একটা বল কাজ করবে, এই বলটাকেই বলবো আমরা ঘর্ষণ বল। বোঝা গেছে ঘর্ষণ বল জিনিসটা কি? ওকে, তাহলে ঘর্ষণ বল কোথায় কাজ করবে? তল বরাবর কাজ করবে। ক্লিয়ার তো? এই ঘর্ষণ বলটা উৎপত্তি হচ্ছে কোথা থেকে, কিভাবে বুঝবো যে ঘর্ষণ বল উৎপত্তি হচ্ছে? তা ঘর্ষণ বল উৎপত্তি হওয়ার জন্য এই তলটা অর্থাৎ মেঝেটা যেটা আছে এবং এই যে বক্সটা, এই বক্সের যে তলটা, এদের মানে যদি আমি জুম করে দেখি তাহলে দেখবো যে এদের তলটা কিছুটা হলেও খাঁজযুক্ত আছে, অমসৃণ আছে, তাই না? একটা আর একটার উপর চড়ে গেছে। ব্যাপারটা কেমন? যদি ওপরের তলটাকে আঁকি, হয়তো এরকম এবড়ো খেবড়ো টাইপের আছে, যদি একটু বড় করে দেখা যায়। নিচের যে মেঝের তলটা আছে কিছুটা হলো একটু এবড়ো খেবড়ো আছে, তাই না? তাহলে যখন একজন আরেকজনের সাপেক্ষে যেতে চাইবে এদের শীর্ষবিন্দুগুলোতে বাধা পেয়ে যাবে। এইভাবেই তৈরি হচ্ছে ঘর্ষণ বল। ক্লিয়ার? এখন তোর মনে হতে পারে যে আমি এই তলটাকে যতটা সম্ভব মসৃণ করে দেবো, যতটা সম্ভব ঘষে ঘষে একদম প্লেন মসৃণ করে দেবো, তাই না? তাহলে ঘর্ষণ বল রিডিউস হয়ে যাবে। দেখ, তুই যত মসৃণ যদি করে দিস এই তলটাকে, মসৃণ করার সময় ঘর্ষণ বলতে কিছুটা রিডিউস হচ্ছেই, মানে কিছুটা কমে যাচ্ছে, কিন্তু ধর এতটা মসৃণ করে দিলি যে এই এর তল এবং এর তল, এর যে অনুপরমাণুগুলো আছে এরা প্রায় কাছাকাছি চলে আসলো। যদি একদম কাছাকাছি চলে আসে তাহলে ওদের অনুপরমাণুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করতে শুরু করে দেবে, তখনও তো বাধা দেবে। তার মানে খুব বেশি যদি মসৃণ মসৃণ করে দিস তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ঘর্ষণ বলটা বেড়ে যাবে। ঘর্ষণ বল কিভাবে উৎপন্ন হয় বোঝা গেল? তলের অমসৃণতার জন্য উৎপন্ন হয়। আর যদি খুব মসৃণ করে দিই তখন কি হবে? ওদের অনুপরমাণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলের জন্য ঘর্ষণ বলটা বেড়ে যাচ্ছে। তাহলে ঘর্ষণ বল কি করে উৎপত্তি হয় সেটা বুঝে গেলি, অসুবিধা নেই বুঝতে। ওকে, ঘর্ষণ বল দুই টাইপের হয়ে থাকে। একটাকে বলবো আমরা স্থিত ঘর্ষণ বল, আর একটাকে বলবো আমরা চল ঘর্ষণ বল। স্থিত ঘর্ষণ বল আর একটা হচ্ছে চল ঘর্ষণ বল। নাম শুনেই বুঝতে পারবি জিনিসগুলো কি। ধর কোনো একটা অবজেক্টকে তুই ঠেলছিস, বড় একটা আলমারি আছে মনে কর বা খাট আছে, কিছু একটা আছে, একে তুই একাই ঠেলবি, ঠিক আছে? এইদিকে ফোর্স অ্যাপ্লাই করছিস, একাই ফোর্স অ্যাপ্লাই করে কি নড়িয়ে দিতে পারবি? নাও নড়তে পারে, তাই না? তো ধর তুই 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলি, নড়ছেই না, যেতেই চাইছে না। তুই 12 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলি, নড়ছেই না। 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলি, চলতে শুরু করলো এবার, ঠিক আছে? তো এই যে 10 নিউটন আর 12 নিউটন, এত নিউটন যে ফোর্স অ্যাপ্লাই করলি ও সামনের দিকে গেল না, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আমি যখন এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করেছি তাহলে ঠিক উল্টো দিকে কেউ একজন আমাকে সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছে, বলেই তো কোনো দিকে যাচ্ছে না, তাই না? তো আমি যখনই এর উপরে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি, এর তলের উপরে ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করতে শুরু করেছে। এই যখনই গতিশীল হওয়ার চেষ্টা করেছে তখনই এর মধ্যে একটা ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করতে শুরু করেছে, ঠিক আছে? এই তো এই বলটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল, আর এই বলটাই এই 10 নিউটন এবং 12 নিউটন এই পরিমাণ বলকে উৎপন্ন করছে। যখন আমি 10 নিউটন অ্যাপ্লাই করছি ঘর্ষণ বল বিপরীত দিকে 10 নিউটন কাজ করছে, বলে নড়ছে না কোনো দিকে। যখন আমি 12 নিউটন অ্যাপ্লাই করলাম ঘর্ষণ বল বিপরীত দিকে 12 নিউটন কাজ করছে, বলে কোনো দিকে যাচ্ছে না। বুঝতে পারলি তো? এই ধরনের ঘর্ষণ বলকে বলা হবে স্থিত ঘর্ষণ বল। মানে বস্তু যদি গতিশীল না হয়, বস্তু যদি গতিশীল না হয় তখন যে ঘর্ষণ বলটা কাজ করবে তাকে বলবো আমরা স্থিত ঘর্ষণ বল। বোঝা গেছে এতটুকু? সমস্যা নেই। আচ্ছা, স্থিত ঘর্ষণ বল একটা জিনিস খেয়াল কর, স্থিত ঘর্ষণ বলটা হচ্ছে স্বয়ংক্রিয় বল, মানে অটোমেটিক নিজে থেকেই উৎপন্ন হচ্ছে। দেখ, প্রথমে আমি 10 অ্যাপ্লাই করেছিলাম, 10 উৎপন্ন হলো। 12 অ্যাপ্লাই করলাম, 12 উৎপন্ন হলো, ঠিক আছে? যদি আমি 13 অ্যাপ্লাই করি, 13 উৎপন্ন হবে। তো একটা লিমিট আছে, যে লিমিট পর্যন্ত ও নিজের মানটাকে বাড়াতে পারে। বোঝা গেল? এটা হচ্ছে স্থিত ঘর্ষণ বল। চলো ঘর্ষণ বল জিনিসটা কি? ধর আমি 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে দিলাম, বললাম যে যেই 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম এটা চলতে শুরু করলো সামনের দিকে, তাই না? তাহলে কি কোনো ঘর্ষণ বল কাজ করছে না? অবভিয়াসলি ঘর্ষণ বল কাজ করছে, কিন্তু সেই ঘর্ষণ বলের মানটা তুলনামূলকভাবে কমে যায়। আসবো আমরা একটা ডেটাতে। তো এখন যে ঘর্ষণ বলটা কাজ করবে তাকে বলবো আমরা চলো ঘর্ষণ বল।
স্থিত ঘর্ষণ বল বস্তুর উপর বল প্রয়োগ করা সত্ত্বেও যদি বস্তুর মধ্যে কোনো গতি না আসে তাহলে তলের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বলকে বলবো স্থিত ঘর্ষণ বল। চল ঘর্ষণ বল বস্তু যখন গতিশীল হবে তখন দুটি তলের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বলকে বলবো আমরা চল ঘর্ষণ বল। কঠিন কিচ্ছু না। ওকে, স্থিত ঘর্ষণ বল হচ্ছে একটা স্বয়ংক্রিয় বল, মানে এ তার মানকে বাড়াতে পারে নিজে থেকে, তাই না? যেভাবে যেমন ফোর্স অ্যাপ্লাই করবো সেই অনুযায়ী বাড়াবে। এই যে বাড়ানোর প্রক্রিয়াটা এর একটা নির্দিষ্ট লিমিট আছে, যতদূর পর্যন্ত বাড়াতে পারবে সেই লিমিটটাকে বলবো আমরা সীমাস্থ ঘর্ষণ বল। কি বলবো এটাকে আমরা? সীমাস্থ ঘর্ষণ বল। অবশ্যই এটা একটা স্থিত ঘর্ষণ বল। এর থেকে বেশি, মানে এই ঘর্ষণ বলের থেকে বেশি ঘর্ষণ বল ওই তলটা আর উৎপন্ন করতে পারবে না, ঠিক আছে? তখন ওর তুলনায় বেশি আমি ফোর্স অ্যাপ্লাই করলে ও চলতে শুরু করবে। ক্লিয়ার? একটা এক্সাম্পল দিই, একটা ডেটা নিই, তাহলে খুব ভালো মতো বুঝতে পারবি। বইয়ে চার্ট করে দেওয়া আছে, দেখবি এইখানে আমি কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি সেইটা আমি এখানে দেখাবো, কত পরিমাণ ফ্রিকশন মানে ঘর্ষণ উৎপন্ন হচ্ছে সেটা এখানে দেখাবো, আর এর গতিটা কেমন হবে সেইটা দেখাবো এখানে, ঠিক আছে? সিম্পলিফাই করে জাস্ট এইটুকু লিখছি। দেখ, যখন আমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম না, ইমাজিন করবি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম না, তাহলে বস্তুটার মধ্যে কোনো ঘর্ষণ বলও উৎপন্ন হবে না। কারণ ঘর্ষণ বল তখনই উৎপন্ন হয় যখন বস্তু গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে বা উপক্রম হয়, ঠিক আছে? তখনই একমাত্র ঘর্ষণ বল উৎপন্ন হয়। তাহলে এইখানে কিন্তু কোনো গতি উৎপন্ন হলো না, মানে এটাকে আমি স্থির বলে দিতে পারি, ঠিক আছে? এবার মনে করো আমি 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম কার উপরে? আলমারির উপরে। আলমারিকে আমি ঠেলছি, 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে নড়াতে পারলাম না, ধরে নেই আলমারিটা নড়লো না, তার মানে কি ওর বিপরীত দিকে 50 নিউটন কাজ করেছে, তার মানে ঘর্ষণ বল কত কাজ করেছে? 50 নিউটন। নড়েনি, তার মানে স্থির আছে। এটাকে কি বলবো? স্থিত ঘর্ষণ বল। ওকে, এবার ধর আমি ইউজ করলাম 70 নিউটন, তাও নড়াতে পারলাম না, তবুও নড়লো না, তার মানে কাজ করছে উল্টো দিকে কত? 70 নিউটন, মানে স্থির অবস্থায় আছে। এটাকেও বলবো আমি স্থিত ঘর্ষণ বল। আচ্ছা, 90 নিউটন অ্যাপ্লাই করলাম, নড়াতে পারলাম না, তার মানে উল্টো দিকে 90 নিউটন, স্থির আছে। 100 নিউটন অ্যাপ্লাই করলাম, নড়াতে পারলাম না, তার মানে উল্টো দিকে 100 নিউটন কাজ করছে, স্থির ঘর্ষণ বল। এতদূর পর্যন্ত হলো। যেই আমি 100 থেকে 101 নিউটন করে দিলাম, 100 থেকে জাস্ট একটুখানি ফোর্স বাড়িয়ে দিলাম, তখন কি হলো? চলতে শুরু করলো, মানে গতিশীল হয়ে গেল, ঠিক আছে? এর মধ্যে গতি অবস্থা চলে আসলো। তখন এইখানে যে ঘর্ষণ বলটা কাজ করবে তাকে বলবো চল ঘর্ষণ বল। এবং মাথায় রাখবি চল ঘর্ষণ বল স্থিত ঘর্ষণ বলের তুলনায় কমে যায়, ঠিক আছে? যেই মুহূর্তে চলতে শুরু করবে চল ঘর্ষণ বলের মানটা কি হবে? যেটা ছিল ম্যাক্সিমাম মান তার থেকে কমে যাবে। তো আমি ধরে নিচ্ছি 100 থেকে কমে এটা 90 নিউটন হয়ে গেল। এর একটা বাস্তব এক্সাম্পল দিই। মনে কর গাড়ি চলছে না, গাড়িকে তুই ঠেলে নিয়ে যাচ্ছিস, ঠিক আছে? কয়েকজন মিলে ঠেলছিস। যখন গাড়িকে নড়াতে হবে মানে গতিশীল করতে হবে, সেই মুহূর্তে যতটা ফোর্স অ্যাপ্লাই করতে হয়, একবার গাড়ি যদি চাকা গড়তে শুরু করে তখন কিন্তু আর অতটা ফোর্স অ্যাপ্লাই করতে হয় না, তাই না? তুলনামূলক কম ফোর্স অ্যাপ্লাই করেই কিন্তু তুই নিয়ে চলে যেতে পারবি। তার মানে কি, যতক্ষণ না তুই ওকে গতিশীল করতে পারছিস ততক্ষণ ঘর্ষণ বলটা যথেষ্ট বেশি। আর যেই তুই গতিশীল করে দিলি ঘর্ষণ বলের মানটা কমে গেল, বলেই তো তোকে কম ফোর্স অ্যাপ্লাই করে নিয়ে যেতে পারছিস তুই। বুঝতে পারছিস ব্যাপারটা? সেম জিনিসটাই এরকম। তাহলে কি কি দেখলি তোর এখানে? যত ফোর্স বাড়াচ্ছি তত ঘর্ষণ বল বাড়ছে। কত দূর পর্যন্ত বাড়লো? 100 নিউটন পর্যন্ত বাড়লো। যেই আমি 100 নিউটন থেকে ফ্রিকশনকে বাড়িয়ে দিলাম, সরি অ্যাপ্লাইড ফোর্সকে বাড়িয়ে দিলাম, ঘর্ষণ বল কি হলো? হঠাৎ করে কমে গেল। তাহলে এই যে মানটা এটাই হচ্ছে সীমাস্থ ঘর্ষণ, ঠিক আছে? এটা হচ্ছে ঘর্ষণ বলের ম্যাক্সিমাম মান, সীমাস্থ ঘর্ষণ। এর তুলনায় বেশি ফোর্স যদি অ্যাপ্লাই করে দিই তাহলে বস্তুর মধ্যে গতিশীল অবস্থা আসবে, যদি এর তুলনায় কম ফোর্স অ্যাপ্লাই করি তাহলে বস্তুর মধ্যে গতিশীল আসবে না। এবার দেখ, এটা তো 90 নিউটন হয়ে গেল, মানে এখন চল ঘর্ষণ বল 90 নিউটন কাজ করছে, চল ঘর্ষণ বলের মান কিন্তু আর চেঞ্জ হবে না, 90 নিউটনই ফিক্সড হয়ে গেল। তুই যদি 101কে কমিয়ে এখন 100ও করে দিস তবু এটা 90 নিউটনই আছে। তুই যদি একে 95 করে দিস তবু এটা 90 নিউটনই আছে, মানে চল ঘর্ষণ বলের মান আর চেঞ্জ হচ্ছে না। বোঝা গেছে? অসুবিধা নেই এতটুকু? ওকে, তাহলে এইখান থেকে তোরা বুঝতে পারলি যে স্থিত ঘর্ষণ জিনিসটা কি আর হচ্ছে চল ঘর্ষণ জিনিসটা কি, আর মাঝে ওদের কে ঢুকে আছে? সীমাস্থ ঘর্ষণ ঢুকে আছে। হলো। এদেরকে আমি গ্রাফে দেখাবো যে গ্রাফ অনুযায়ী কিভাবে পরিবর্তন হচ্ছে। একদিকে আমার ফোর্স অ্যাপ্লাই করব আর একদিকে ফ্রিকশন ফোর্স, ঠিক আছে? একদিকে নিব প্রযুক্ত বল, এই দিকটাতে নিচ্ছি আমি প্রযুক্ত বল ফোর্স, আর এই দিকটাতে নিচ্ছি আমি ঘর্ষণ বল এফ। ক্লিয়ার? যদি আমি এই ডেটা অনুযায়ী দেখি তাহলে দেখ, ফোর্স বাড়ানোর সাথে সাথে ঘর্ষণ বলটাও কিন্তু সমানুপাতিকভাবে বৃদ্ধি পাচ্ছে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত, 100 পর্যন্ত। তাহলে ফোর্স বাড়ানোর সাথে সাথে ঘর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, বৃদ্ধি পেয়ে গেল। যেই আমি 100 থেকে 101 করলাম, একটু সামান্য বৃদ্ধি গেলাম, হঠাৎ করে এটা কমে গেল, চলো ঘর্ষণ বলটা কমে গেল। তার মানে যেই সীমাস্থ ঘর্ষণ থেকে একটু বেশি ফোর্স অ্যাপ্লাই করলাম, এটা হঠাৎ করে কমে গেল। কমে যাওয়ার পর মানটা ফিক্সড হয়ে গেল, আর চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারলি গ্রাফটা? ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, কোনো কোনো বইয়ে এরকম না থেকে এরকমও থাকতে পারে, একই ব্যাপার, ঠিক আছে? এই পরিবর্তনটা খুব কম, একটা বুঝলেই হলো।
চলো ঘর্ষণ বল আর স্থিত ঘর্ষণ বলের মধ্যে গ্রাফ তোদের ক্লিয়ার হয়ে গেছে। বলতে পারবি কেউ এই অ্যাঙ্গেলটা কত হবে? কেন হবে 45 ডিগ্রি? কেন হবে? 30 ডিগ্রি হতে পারতো। বেশি ফোর্স না, কাছাকাছি যেতে পারছিস বল। না, এরকম তো কোনো সম্পর্ক নেই। অ্যাঙ্গেলটা থিটাটা 45 ডিগ্রি কখন হবে? থিটা 45 ডিগ্রি দেখ, আমি যদি এখানে ট্রায়াঙ্গেলটাকে ড্রই করে দিই, এরকম যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, তাই না, তাহলে এই দিকের যে লেন্থ পাবো এই দিকের লেন্থটা কিন্তু তাই পাবো 100 পর্যন্ত। কেন? এদিকে যদি 30 করি তো এখানে 30 পাবো না, এখানে 60 পেলে এখানে 60 পাবো, 100 পেলে এখানে 100 পাবো, তাই না? তো আমি যদি এখানে করি ট্যান থিটা, তাহলে আমি লিখতে পারবো 100/100, 30/30, 60/60 মানে কত 1। এখান থেকে থিটা কত বেরোচ্ছে 45 ডিগ্রি, মানে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আর হরিজন্টাল কম্পোনেন্ট দুটো সেম হচ্ছে, সেই জন্যই এই ঘটনাটা ঘটছে এখানে। থিটার মানটা হচ্ছে 45 ডিগ্রি। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা নেই এতদূর বুঝতে, ঘর্ষণ জিনিসটা বুঝে গেলি, খুব ছোট্ট একটা চ্যাপ্টার। ওকে, এবার ঘর্ষণের সূত্র পড়বো। ঘর্ষণের সূত্রটা তোদের বইয়ে কিন্তু খুব ভালোভাবে দেওয়া নেই, ঘর্ষণের সূত্রটা বইয়ে ভালোভাবে দেওয়া নেই, অবশ্যই আমার নোট থেকেই পড়বি। দুইভাবে সূত্রটাকে আমি লিখেছি, একটা স্থিত ঘর্ষণের ক্ষেত্রে সূত্র লিখেছি, একটা চল ঘর্ষণের ক্ষেত্রে সূত্র লিখেছি, ঠিক আছে? নোটটা খুল সবাই, আমি লিখবো না। দেখ, প্রথমেই আছে স্থিত ঘর্ষণের সূত্রাবলী। প্রথমেই আছে স্থিত ঘর্ষণের সূত্রাবলী, পেয়েছিস? স্থিত ঘর্ষণের সূত্রাবলীর প্রথম পয়েন্টটা বলছে যে স্থিত ঘর্ষণ সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে। এটা তো নতুন কিছু না, স্থিত ঘর্ষণ হোক আর চল ঘর্ষণ হোক, সবাই কি করবে? সবসময় গতির বিরুদ্ধেই ক্রিয়া করবে। তাহলে স্থিত ঘর্ষণ বল গতির বিরুদ্ধে ক্রিয়া করে। ওকে, 2 নম্বর যে সূত্রটা দিয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ম্যাথমেটিক্যাল টার্ম দিয়েছে, বলেছে স্থিত ঘর্ষণের যে মান আমরা এফ দিয়ে প্রকাশ করছি, এই স্থিত ঘর্ষণের মানটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন। অ্যাকচুয়ালি স্থিত ঘর্ষণ নয়, ওটা হচ্ছে সীমাস্ত ঘর্ষণ। আমরা স্থিত ঘর্ষণ সম্পর্কে কোনো ফর্মুলা পড়বো না, কারণ স্থিত ঘর্ষণের মান ফিক্সড নয়, স্থিত ঘর্ষণের মান স্বয়ংক্রিয় মান, অনবরত চেঞ্জ হতে থাকছে। কিন্তু সীমাস্ত ঘর্ষণের মানটা কিন্তু ফিক্সড, তাই না? তো আমরা সীমাস্ত ঘর্ষণ দিয়ে সূত্র পড়বো। স্থিত ঘর্ষণের যে সীমাস্ত মান মানে সর্বোচ্চ মান, সেই মানটা প্রপোর্শনাল হবে লম্ব প্রতিক্রিয়া বল এন এর সাথে। এই লম্ব প্রতিক্রিয়া বল জিনিসটা কি একটুখানি বুঝে নে। এই হলো একটা মেঝে, মেঝের উপরে আমি কোনো একটা অবজেক্টকে রেখেছি, অবজেক্টের মাস হচ্ছে এম, তাহলে এর একটা ওয়েট কাজ করবে নিচের দিকে, সেই ওয়েটটাকে কথা বলবো এমজি। তাহলে এই এমজির জন্য বিপরীত দিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে এন, তাই তো? এই এনটাকেই এখানে নেওয়া হয়েছে। ক্লিয়ার হলো? এখানে কোইন্সিডেন্টলি এন মানেই এমজি হচ্ছে, সব ক্ষেত্রে কিন্তু এন মানে এমজি হবে না, মনে থাকবে তো? সব ক্ষেত্রে এন মানে এমজি হবে না, যেমন লিফটের ক্ষেত্রে আমরা করেছিলাম, এন মানে কিন্তু এমজি হয়নি। আমরা এই চ্যাপ্টারেই পড়বো ইনক্লাইন্ড প্লেন, নততল পড়বো এরকম, এইভাবে যদি কোনো অবজেক্ট থাকে এমজি কাজ করবে নিচের দিকে, আর লম্ব প্রতিক্রিয়া বল তল অ্যাপ্লাই করবে এই দিকে, তখন কিন্তু এন ইকুয়াল টু এমজি হবে না, ঠিক আছে? তো এইগুলো ডিটেলস আমরা আসবো, সবসময় যে এন ইকুয়াল টু এমজি হবে তা না। তাহলে দ্বিতীয় সূত্রটা কি বললো? সীমাস্ত ঘর্ষণের মান এস দিয়ে প্রকাশ করছি, সীমাস্ত ঘর্ষণের মান হবে ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন লম্ব প্রতিক্রিয়া বল। ক্লিয়ার হয়েছে এতটুকু? ওকে, থার্ড যে সূত্রটা বলেছে, দেখ, একটা নির্দিষ্ট লম্ব প্রতিক্রিয়া বলের জন্য, একটা নির্দিষ্ট লম্ব প্রতিক্রিয়া বলের জন্য সীমাস্ত ঘর্ষণের মান তার ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না, প্রকৃতির উপর নির্ভর করে। বুঝলাম না ব্যাপারটা? মনে কর এই হলো একটা ইট, একটা ইট রাখা আছে, ঠিক আছে? ইটটাকে যদি আমি এইভাবে ফেলে রাখি, এইভাবে ফেলে রেখেছি, দেখ ক্ষেত্রফলটা যত আছে, ইটটাকে যদি আমি এরকম সোজাভাবে ফেলে রাখি, টাচিং ক্ষেত্রফলটা কিন্তু কম হয়ে গেল, তাই না? কম হয়ে গেলো। এবার দেখ আমাদের রিয়েল লাইফে কি মনে হতে পারে, রিয়েল লাইফ থেকে এরকম মনে হতে পারে যে ক্ষেত্রফল যত বেশি হবে ঘর্ষণ তত বেশি হবে। অ্যাকচুয়ালি তাই হয়, ক্ষেত্রফল যত বেশি হয় ঘর্ষণ তত বেশিই হয়। কিন্তু যদি লম্ব প্রতিক্রিয়া বলের মানটা ফিক্সড হয়ে যায়, যেমন এখানে দেখ এর লম্ব প্রতিক্রিয়া বল এন আছে, যেটা সেটাকে তুই এমজি বলতে পারিস না? এখানে যে লম্ব প্রতিক্রিয়া বল এন আছে সেটাকে তুই এমজি বলতে পারিস না? দুই ক্ষেত্রেই দেখ লম্ব প্রতিক্রিয়া বলটা সেম। যদি এই টাইপের লম্ব প্রতিক্রিয়া বল দুই ক্ষেত্রেই সমান হয়ে যায়, তাহলে আমরা বলবো যে এর যে ঘর্ষণ বল এফ, এটা ডিপেন্ড করে না ক্ষেত্রফলের উপর, এটা ডিপেন্ড করবে শুধুমাত্র প্রকৃতির উপর। মানে এর ক্ষেত্রে ঘর্ষণ বল যা হবে এর ক্ষেত্রেও ঘর্ষণ বলটা তাই হবে। বুঝতে পেরেছিস এতটুকু? অসুবিধা নেই? তাহলে একটা নির্দিষ্ট লম্ব প্রতিক্রিয়া বলের জন্য ঘর্ষণ বলের মান তার ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, তার প্রকৃতির উপর নির্ভর করে। তার মানে কি বলতে চাইছে? ক্ষেত্রফলের উপর নির্ভর করে যদি লম্ব প্রতিক্রিয়া বল সমান সমান না হয়। ক্লিয়ার হয়েছে এতটুকু? এবার মনে কর আমি দাঁড়িয়ে আছি, আমাকে বাদ দে, আমাকে আর রিতমকে ইমাজিন কর, ভালো এক্সাম্পল হবে, ঠিক আছে? রিতমের ওয়েট 70 কেজি, আমার ওয়েট 50 কেজি। ওকে, তো আমি ধর দাঁড়িয়ে আছি, আমার পায়ের তলের সাথে মেঝের যা ঘর্ষণটা কাজ করবে ও 70 কেজি,
ওর পায়ের তলের সাথে মেজের ঘর্ষণটা বেশি কাজ করবে, তাই না? ওই জন্য বেশি স্লিপ করবে না, স্লিপ বেশি করবে হালকা মানুষরা, আমি বেশি তাড়াতাড়ি স্লিপ করে পড়ে যাবো, ঠিক আছে? আমার ক্ষেত্রে ঘর্ষণটা কম কাজ করবে, বোঝা গেছে এইটুকু? কিন্তু আমাদের দুজনের ওয়েট যদি সেম হতো, ওরও 50 কেজি আমারও 50 কেজি, যদি এমনটা হতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু লম্ব প্রতিক্রিয়া বলের মানটা সেম হয়ে যাচ্ছে, মানে ফ্রিকশনটাও দুজনের ক্ষেত্রে তখন সেম হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেছে? ক্ষেত্রফলের উপর আর ডিপেন্ড করছে না। যাই হোক, এবার চলো ঘর্ষণের সূত্রাবলীটা দেখ। যেভাবে স্থিত ঘর্ষণের সূত্রাবলী বললাম, সেম চলো ঘর্ষণের সূত্রাবলী প্রথম 3টা পয়েন্ট একই আছে, যে চলো ঘর্ষণ বলের মান গতির বিরুদ্ধে ক্রিয়া করে, নতুন কিছু না। এখানেও বলেছে যে চলো ঘর্ষণ বলের মান এফ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন হবে, এন যত বৃদ্ধি পাবে চলো ঘর্ষণ বলের মান তত বৃদ্ধি পাবে। এটাকে ডি দিয়ে বোঝানো হয়েছে ডাইনামিক বোঝানোর জন্য, মোশন বোঝানোর জন্য, ঠিক আছে? এফ ডি প্রপোর্শনাল টু এন। 3 নাম্বার যেটা, হ্যাঁ ডাইনামিক, ডাইনামিক কথার অর্থ হচ্ছে মোশন, ডিনামিক বা ডাইনামিক, এটা বোঝানোর জন্য ডি দিয়ে প্রকাশ করছি। তুই নর্মালি এফ লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এস ডি বলার প্রয়োজন নেই। আচ্ছা, 3 নাম্বারটা তো ওই একই কথাই আছে, লম্ব প্রতিক্রিয়া বল যদি সমান হয় তাহলে তার প্রকৃতির উপর নির্ভর করবে, ক্ষেত্রফলের উপর ফ্রিকশনটা নির্ভর করবে না। 4 নাম্বার একটা অ্যাডিশনাল পয়েন্ট এখানে চলে এসেছে, দেখ। বলছে এই যে তল দুটির আপেক্ষিক বেগের নির্দিষ্ট সীমার মধ্যে চলঘর্ষণ বলের মান তলদ্বয়ের আপেক্ষিক বেগের উপর নির্ভর করে না। ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখ, এই আলমারিটা সামনের দিকে চলছে, মনে কর গতিশীল হয়ে গেছে, তাহলে বিপরীত দিকে ফ্রিকশন কাজ করছে, যাকে আমরা চলঘর্ষণ বল বলছি, তাই তো? এই এই আলমারিটা যে সামনের দিকে যাচ্ছে আর এই মেঝেটা যে স্থির আছে, তো এদের মধ্যে একটা আপেক্ষিক গতি আছে, তো একজন স্থির আর একজন গতিশীল, তো আমরা সবসময় আপেক্ষিক গতি দিয়ে মেজার করি। এমনও হতে পারতো যে মেঝেটা সামনের দিকে যাচ্ছে, ও পেছনের দিকে যাচ্ছে, তখনও আপেক্ষিক গতি পেতাম, তাই না? তো বলতে চাইছে যে আপেক্ষিক গতির একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত চলঘর্ষণ বলের যে মানটা, সেটা চেঞ্জ হয় না, ফিক্স থাকে। যখন তুই এই গতিটাকে অত্যাধিক করে দিবি, খুব বেশি হয়ে যাবে, একটা নির্দিষ্ট সীমা পার হয়ে যাবে, তখন কিন্তু চলঘর্ষণ বলের মানটা এফেক্টেড হবে। বোঝা গেল এতটুকু? কি বলতে চাইলো, যে দুটো বস্তুর মধ্যে আপেক্ষিক গতির একটা নির্দিষ্ট সীমার মধ্যে চলঘর্ষণ বলের মান ওর আপেক্ষিক বেগের উপর নির্ভর করে না, কিন্তু আপেক্ষিক বেগের ওই নির্দিষ্ট সীমাটা যদি পার করে যায়, তখন কিন্তু চলঘর্ষণ বলের মান ওই বেগের উপরও নির্ভর করবে। বুঝতে পেরেছিস যে ওদের মধ্যে বেগের কি ডিফারেন্স আছে, তার উপরও নির্ভর করবে। কখন? সেটা একটা নির্দিষ্ট লিমিট পার হওয়ার পর। তো আমাদের অতদূর যেতেই হবে না, আমরা অতদূর পৌঁছাবো না, আমরা তার মধ্যেই ক্যালকুলেশন করবো সব কিছু। ক্লিয়ার হলো এতটুকু তো? ওকে, এবার দেখ কি আছে। এই যে রাশিমালাগুলো লিখলাম, এফ এস প্রপোর্শনাল টু এন, অথবা লিখেছি এফ ডি প্রপোর্শনাল টু এন, এই ঘটনাগুলো যে লিখেছি, এগুলোর মধ্যে থেকে আমি প্রপোর্শনাল সাইনটিকে সরিয়ে দিলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে পারবো না? কনস্ট্যান্টটাকে কে বলি? তো এখানে মিউ দিয়ে প্রকাশ করছে, ঠিক আছে? স্থিত ঘর্ষণ বোঝানোর জন্য মিউ এস, আর এখানে যদি করি এফ ডি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে মিউ ডি এন। ক্লিয়ার হচ্ছে? এই টার্মটাকে নাম দেওয়া হয়েছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, আর এই পার্টটাকে নাম দেওয়া হয়েছে চল ঘর্ষণ গুণাঙ্ক। কঠিন কিচ্ছু না এগুলো, তাই না? নামগুলো শুধু মনে রেখে দেবো, চল ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা, এইখান থেকে দেখেই বলা যাবে, মানে আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছি যে মিউ এসটা অলওয়েজ মিউ ডির থেকে বড়ই হবে, স্থিত ঘর্ষণ গুণাঙ্কটা বেশি হবে, কারণ স্থিত ঘর্ষণ বলের মান তো বেশি হয় না, 100 নিউটন, আর কোথায় ওটা 90 নিউটন, চার্টে দেখলাম তার। তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান এটার তুলনায় সবসময় বেশিই থাকবে। ওকে, যদি দেখো কখনো কোশ্চেনে বলে দেয় স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, বুঝে নিবি এটা বলছে। যদি বলে সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্ক, বুঝে নিবি মিউ এসটাকেই বলছে, ঠিক আছে? যতক্ষণ না চল ঘর্ষণ গুণাঙ্ক নামটা উল্লেখ করে দেবে, চলো কথাটা না থাকতে গেলে যদি এমনি ঘর্ষণ গুণাঙ্ক থাকে, তোকে বুঝে নিতে হবে সেটা সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্কের কথাই বলছে, ঠিক আছে? আদারওয়াইজ যদি চল ঘর্ষণ থাকে, তাহলে চল ঘর্ষণের কথাটা বলে দিবে তোকে। ক্লিয়ার হলো ঘর্ষণ গুণাঙ্ক জিনিসটা কি? আচ্ছা, এবার দেখ, নিউটনের গতিসূত্র চ্যাপ্টার যখন আমরা পড়লাম, এফ ইকুয়াল টু এম এ পড়লাম, তাই না? এই যে এফ ইকুয়াল টু এম এ সমীকরণটা, মানে ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা বস্তু আছে, এর উপর আমি এদিকে ফোর্স অ্যাপ্লাই করছি এফ, আর বস্তুটার মধ্যে ত্বরণ উৎপন্ন কত হয়েছে এ, বস্তুটার ভর যদি এম হয়, তাহলে আমি বলতে পারি যে এফ, এই ফোর্সটা এর মধ্যে এম এ এইভাবে কাজ করছে, এফ ইকুয়াল টু এম এ, তাই না? এখানে কিন্তু ফ্রিকশনকে নেগলেক্ট করে গেছিলাম, ফ্রিকশনকে কোনো ধারণাই নেই। এখানে কি শুধু ফোর্স এফই কাজ করছে, নাকি ফ্রিকশনটাও কাজ করছে? ফ্রিকশনও কাজ করছে। যদি আমি ধরে নিই যে এটা রাফ সারফেস, তাহলে এই দিকে তো একটা ফ্রিকশনও কাজ করছে, তাই না? কোন দিকে কাজ করছে? উল্টো দিকে কাজ করছে, অপোজ করছে একে। তাহলে কিন্তু এই সমীকরণটার ভ্যালিড হলো না, তখন তোকে করতে হবে এফ মাইনাস স্মল এফ, ইজ ইকুয়াল টু এম এ। এই সমীকরণটা তখন অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারলি? যখনই ফ্রিকশন চলে আসবে, তোকে এফ মাইনাস স্মল এফ করতে হবে। যে ফোর্সটা তুই অ্যাপ্লাই করছিস তার অপোজিটে অবশ্যই একটা ফ্রিকশন ফোর্স কাজ করছে। কিন্তু কোশ্চেনে যদি বলে দেয় মসৃণ তল, মানে বুঝে নিবি ফ্রিকশনকে নেগলেক্ট করতে বলছে। যদি মসৃণ তল নাও বলে, মিউ সম্পর্কে কোনো ডেটা নাও দেওয়া থাকে, তাহলেও তোকে বুঝে নিতে হবে যে ফ্রিকশনটাকে নেগলেক্ট করতে বলছে।
কারণ এর আগে নিউটনের গতিসূত্র চ্যাপ্টারে যতগুলো অঙ্কন করেছিলি একটা তো মসৃণ কথাটাকে উল্লেখ করেনি, কোনো জায়গাতে মিউ সম্পর্কে কিছু বলে দেয়নি, বুঝতে পেরেছিস? তার মানে ওগুলোতে কী করতে হচ্ছিলো, আমাকে ফ্রিকশনটাকে নেগলেক্ট করতে হচ্ছিলো। কোশ্চেন পড়লেই তুই বুঝিয়ে যাবি ফ্রিকশন নেগলেক্ট করতে হবে না কি করতে হবে, ঠিক আছে? ফ্রিকশন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবি ফ্রিকশনের মিউটাকে বলে দিবে, অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক যেটা, সেটা স্থির হোক বা চলো ঘর্ষণ হোক, এটা যদি বলে দেয় তার মানে ঘর্ষণকে কনসিডার করতে বলছে তোকে, বুঝতে পেরেছিস? ওকে, আচ্ছা, এবার একটু আলাদা একটা টার্ম, সেটা হচ্ছে ঘর্ষণ কোণ। এগুলো একটুখানি করে থিওরিটিক্যাল শুধু মনে রাখবি, তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট একটুখানি করে কনসেপ্টগুলো মনে রাখবি যে ঘর্ষণ কোণ জিনিসটা কি। দেখ, এখানে একটা অবজেক্ট আছে মেঝের ওপরে মনে কর, ঠিক আছে? এই অবজেক্টের উপরে একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে কোন দিকে রে? ওপরের দিকে কাজ করবে। যদি মেঝে এখানে থাকে, এটা মেঝে মনে কর, তাহলে এই অবজেক্টের উপরে লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে এই দিকে। অবজেক্টটাকে যদি আমি এই দিকে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এর উপরে ফ্রিকশন কোন দিকে কাজ করছে? এই দিকে ফ্রিকশন কাজ করছে, বুঝতে পারছিস এতটুকু? ওকে, তাহলে দুটো বল কাজ করছে, একটা লম্ব প্রতিক্রিয়া বল, একটা ফ্রিকশন বল, ঠিক আছে? এটাও কাজ করছে, আমি এটাকে কনসিডার করছি না। এই দুটো বলের একটা লব্ধি পাওয়া যাবে না? লব্ধি পাওয়া যাবে, অবশ্যই লব্ধি ডাইরেকশনটা কোন দিকে হবে? এদের মাঝ বরাবর কোনো একদিকে হবে, তাই না? সেই লব্ধিটাকে আমি কিউ বলে দিচ্ছি। আপত্তি আছে কারো? নেই। আচ্ছা, এই যে লব্ধি বলটা, এটা লম্ব প্রতিক্রিয়া বলের সাথে একটা কোণ করবে, সেই কোণটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করবো, আর এটাকেই বলা হচ্ছে ঘর্ষণ কোণ, ঠিক আছে? জাস্ট একটা কনসেপ্ট। ঘর্ষণ কোণ কি জিনিস? ঘর্ষণ কোণ হচ্ছে যে বস্তুর উপর প্রযুক্ত লম্ব প্রতিক্রিয়া বল এবং ঘর্ষণ বল, এদের লব্ধিটা লম্ব প্রতিক্রিয়া বলের সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে তাকেই বলছি আমরা ঘর্ষণ কোণ। কোনো অসুবিধা আছে বুঝতে? নেই তো? দেখ, এই ঘর্ষণ কোণ থেকে কিছু একটা সম্পর্ক তৈরি করা যায়। আমি এনটাকে লিখতে পারি কিউ কস ল্যামডা, কারণ এটা ল্যামডা উপাংশ, বলতেই পারি। আর স্মল এফটাকে বলতে পারি কিউ সাইন ল্যামডা, আপত্তি নেই তো? ওকে, এফ আর এন এর মধ্যে কিন্তু রিলেশন ছিল এফ ইকাল টু মিউ এন, তাই না? স্থিত হোক চলো হোক যা একটা হবে, আমি লিখলাম না ওগুলো। এফ এর জায়গাতে লিখতে পারি কিউ সাইন ল্যামডা, মিউটা থাক। এন এর জায়গাতে লিখতে পারি কিউ কস ল্যামডা। তাহলে কি কি দাঁড়াচ্ছে দেখ, মিউ ইজ ইকাল টু, কিছু ভুল করলাম নাকি রে? ল্যামডা তো এটাই আছে, তো ল্যামডার সাথে যেটা যুক্ত সেটাই কস, আর উল্টোটা হবে সাইন। নিচে থাকলে যে কস হবে এমন কোনো মানে নেই। এফ এর মানটা সাইন ল্যামডা, আর মিউ এন, এন এর মানটা, আচ্ছা এনটাকে ভুলে গেছি এখানে। এবার ঠিক আছে, অসুবিধা নেই বুঝতে? ও সরি সরি সরি, তাহলে মিলছে না কেন? ট্যান ল্যামডা ইজ ইকুয়াল টু মিউ, হ্যাঁ ঠিক আছে। চল এবার ক্যালকুলেশনটা ঠিক আছে। কি করলাম, এফ ইকুয়াল টু মিউ এনটা আমি আগে থেকে জানি, এফ এর জায়গাতে উপর থেকে ভ্যালু বসালাম, এন এর জায়গাতে উপর থেকে ভ্যালু বসালাম, দিয়ে পেলাম কি ট্যান ল্যামডা ইজ ইকুয়াল টু মিউ। একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আসলো দেখ এই জায়গাটাই, ঘর্ষণ কোণের ট্যানজেন্ট মানেই হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ কোণের ট্যানজেন্ট মানেই ঘর্ষণ গুণাঙ্ক। তোর যদি কখনো কখনো প্রয়োজন পড়ে ঘর্ষণ গুণাঙ্কের মান আর কোশ্চেনে না দেওয়া থাকে, নিশ্চয়ই ঘর্ষণ কোণ বলে দেবে, বুঝতে পারলি ব্যাপারটা? আর ঘর্ষণ কোণ যদি বলে দেয় তুই ট্যান করে দিবি, ট্যানজেন্ট বের করে নিবি, তাহলে তুই ঘর্ষণ গুণাঙ্ক পেয়ে যাবি। ইজিলি বোঝা গেল এটা। যেভাবে ঘর্ষণ কোণ করলি, এরকম আরও একটা টার্ম আছে, সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। কি জিনিস ঘর্ষণ গুণাঙ্কটা? দেখ, এর উপরে লম্ব প্রতিক্রিয়া বল এন কাজ করছে ওপরের দিকে, ঠিক আছে? যদি আমি ফোর্সটাকে এই ডাইরেকশনে অ্যাপ্লাই করতাম, তাহলে ঘর্ষণ বল কাজ করতে এই দিকে, এবং তার জন্য লব্ধি বলটা পাওয়া যেত এই দিকে। আচ্ছা, যদি ফোর্সটাকে এই দিকে অ্যাপ্লাই করতাম, তাহলে ঘর্ষণ বল কাজ করতে উল্টো দিকে, তখন লব্ধি বলটা পাওয়া যেত এই দিকে। এটা তো আমি দুটো ডাইরেকশন দেখালাম। এরকম থ্রি ডাইমেনশনালি যদি এই দিকে ফোর্স অ্যাপ্লাই করতাম, তাহলে ফ্রিকশন কাজ করতো ওই দিকে, তখন ওই দিকে একটা পাওয়া যেত। এরকমভাবে যদি থ্রি ডাইমেনশনালি যদি ঘুরে যাস, তাহলে দেখবি এরকম একটা শঙ্কু আকৃতির শেপ পাওয়া যাচ্ছে। এই তলগুলো মানে এই লব্ধিগুলো এইভাবে শঙ্কুর তলে থাকছে, ইমাজিন করা যাচ্ছে। এটাকেই বলছি আমরা ঘর্ষণ শঙ্কু। কঠিন কিছু না, জাস্ট একটা কনসেপ্ট। একবার পড়ে নিবি, দুবার পড়ে নিবি, তার বেশি আর পড়ার প্রয়োজন পড়বে না, আশা করি মনে থেকে যাবে এগুলো। ঘর্ষণ কোণ আর ঘর্ষণ শঙ্কু। ঘর্ষণ শঙ্কুর ছবিটা আমি এঁকে দিইনি, তোরা এঁকে নিতে পারিস, অথবা বইও আছে, নোটে এঁকে নিতে পারিস, বইও আছে। বোঝা গেল এতদূর? কারো সমস্যা নেই তো? আচ্ছা, এরপরে বিরাম কোণ, খুব সুন্দর একটা টার্ম, প্রচুর প্রবলেম হয় এই বিরাম কোণের কনসেপ্ট দিয়ে। বিরাম কোণ বা বলা হয় একে স্থিতিকোণ, ঠিক আছে? ব্যাপারটা কি জিনিস একটু বুঝি। তার আগে নততল জিনিসটা বুঝে নে। নততল মানে হচ্ছে কোনো একটা তল যেটা অনুভূমিকের সাথে কিছুটা অ্যাঙ্গেল করে থাকবে,
একে বলবো আমরা নততল। যেমন এই তলটা দেখতে পাচ্ছিস, এটা অনুভূমিকের সাথে কিছু একটা অ্যাঙ্গেল করেছে, এই ধরনের তলকে বলবো আমরা নততল। এই ধরনের ইনস্ট্রুমেন্টের হিউজ অ্যাপ্লিকেশনস আছে ফিজিক্সে। ইনক্লাইন্ড প্লেনও বলা হয় এটাকে কোনো কোনো সময় ইংরেজিতে, অথবা নততল। ঠিক আছে, দেখ এই নততলের উপরে যদি কোনো একটা অবজেক্টকে রাখি, তাহলে এই অবজেক্টটা এ কি নিচের দিকে পড়ে যাবে নাকি থেকে যাবে? ডিপেন্ড করবে অ্যাঙ্গেলের উপর, ডিপেন্ড করবে অ্যাঙ্গেলের উপর, তাই না? মনে কর এইরকমভাবে তল আছে একটা, এই অবজেক্টটাকে আমি রেখেছি, আমি কিছুটা অ্যাঙ্গেল করলাম, পড়ে গেল? পড়েনি। তাহলে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল করবো, যে অ্যাঙ্গেলে ও আর থাকতে পারবে না, নিচে পড়তে শুরু করবে, তাই তো? তো যে অ্যাঙ্গেলে পড়ে যাওয়ার উপক্রম হবে সেই অ্যাঙ্গেলটাকেই বলবো আমরা বিরাম কোণ বা স্থিতিকোণ। বুঝতে পারলি ব্যাপারটা? বিরাম কথাটা আরাম থেকে এসেছে, মানে আর আরাম করতে পারছে না, এরকম একটা ব্যাপার বোঝাতে চাইছে। তো বিরাম কোণ বা থিটা মানে হচ্ছে সেই ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেল থেকে আর একটু বাড়াতে গেলে ও জাস্ট পড়ে যাবে, ঠিক আছে? আর এই অ্যাঙ্গেলে রাখতে গেলে মানে জাস্ট লাস্ট মুহূর্ত একদম ফিক্সড আছে, পড়ছে না। এই ধরনের কোণকে বলবো আমরা বিরাম কোণ। ক্লিয়ার হয়েছে? ওকে, তো বিরাম কোণে পড়ে আসছি, আমি মনে করে নিচ্ছি যে কোনো একটা অ্যাঙ্গেলে একটা নততলকে রেখে তার উপরে একটা এম ভরের অবজেক্টকে রেখে দিয়েছি, ঠিক আছে? পড়ছে কি পড়ছে না পরের ব্যাপার। এই যে অবজেক্টটা, এর উপরে কী কী ফোর্স কাজ করছে সেটা একটুখানি দেখবো। এর উপরে কাজ করছে একটা এমজি নিচের দিকে, এমজি অলওয়েজ নিচের দিকে কাজ করে, ওজন তো কখনো উপরে পাশে চলে যাবে না, পৃথিবীর সেন্টারের দিকে এমজি কাজ করছে। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, আমি এই এমজিটাকে না বিভিন্ন উপাংশে ভেঙে দেবো। মেইনলি আমি দুটো কম্পোনেন্টে ভাঙবো। কোন দুটো কম্পোনেন্ট? এই যে প্লেনটা দেখতে পাচ্ছিস, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার এবং প্লেনের বরাবর। কোন দুটো উপাংশে ভাঙবো? প্লেনের সাথে পারপেন্ডিকুলার আর প্লেন বরাবর। সবসময় প্লেন বরাবর আমি ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাই প্লেন বরাবর এবং প্লেনের পারপেন্ডিকুলার এই দুটো কম্পোনেন্টই আমি ভাঙবো, ঠিক আছে? একটুখানি বুঝে নে, এরকম যদি কোনো ফোর্স কাজ করে, তুই ওকে এরকম এরকম দুটো উপাংশে ভাঙতে পারিস, তোর ইচ্ছা, ঠিক আছে? তুই চাইলে এই দিকে দুটো উপাংশ ভাঙতে পারিস, তোর ইচ্ছা, মানে যে কোনো ডাইরেকশনে তুই উপাংশ ভেঙে নিতে পারিস। কিন্তু তোর দরকার কোন ডাইরেকশনে, সেই ডাইরেকশনে তোকে ভাঙতে হবে। যেমন আমার এখানে দরকার কোন ডাইরেকশনে, বস্তুটা যদি নিচের দিকে পড়ে তাহলে তল বরাবর পড়বে, তাই না? তো তল বরাবর আমার কোনো একটা কম্পোনেন্ট দরকার, আর তলের সাথে পারপেন্ডিকুলার একটা কম্পোনেন্ট দরকার। বোঝা গেছে এইটুকু? সেই জন্য আমি এটাকে ডিভাইড করবো। দেখ, এটাকে যদি ভাঙতে হয়, একটা এই ডাইরেকশনে কম্পোনেন্ট পাওয়া যাবে, একটা এই ডাইরেকশনে কম্পোনেন্ট পাওয়া যাবে, ঠিক আছে? এমজির দুটো ডাইরেকশনে কম্পোনেন্ট পাওয়া যাবে। এই দুটো ডাইরেকশনে কম্পোনেন্ট বের করার জন্য আমাকে অ্যাঙ্গেল জানতে হবে, তো হয় এই অ্যাঙ্গেলটা না হয় এই অ্যাঙ্গেলটা, যে কোনো একটা অ্যাঙ্গেল জানতে হবে। এটাকে একটু সিম্পলিফাই করে এখানে দেখাচ্ছি আমি। এমজি এদিকে কাজ করছে, তাই না? এই বরাবর আমাকে একটা অ্যাঙ্গেল দেখাতে হবে, কম্পোনেন্ট দেখাতে হবে, এই বরাবর একটা কম্পোনেন্ট দেখাতে হবে, ঠিক আছে? দেখ, এটা যদি এমজি হয়, এই অ্যাঙ্গেলটা থিটা আছে না, ছবি অনুযায়ী দেখতো, ম্যাচ করতে পারছিস তো? এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাকে কী বলতে পারিস? থিটা বলতে পারিস। ওকে, এই অ্যাঙ্গেলটাকে 90 মাইনাস থিটা বলা যাবে, কারণ এটা পুরোপুরি পারপেন্ডিকুলার আছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটাকে কি থিটা বলা যাবে? বুঝলাম না। দেখ, এটা হলো এই যে এই তলটায়, এটার উপরে এটা কিন্তু পারপেন্ডিকুলার আছে। কিভাবে? এটা মেজর তল আর এটা দেখ পারপেন্ডিকুলার তল, তাই না? তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আছে? 90 ডিগ্রি। তার ভিতরে বেচারা 90 মাইনাস থিটা আছে, তার মানে ওটা অবশ্যই থিটা হতে হবে। বোঝা গেল? তাহলে ইনডিরেক্টলি আমি এখন থেকে এটাকে থিটা লিখবো। এরপরে আর এত কিছু করে আমার দেখানোর দরকার নেই, যখনই ছবি পাবো এটা থিটা মিন্স মানে এটাও থিটা, মনে থাকবে এরপরে। ওকে, তাহলে তুই উপাংশে ভেঙে নিতে পারবি। এই উপাংশটাকে বলবি এমজি কস থিটা, আর এই উপাংশটাকে কি বলবি? এমজি সাইন থিটা। তার মানে এই যে এমজি কস থিটার জন্য ওকে নিচের দিকে চাপতে চাইছে, নিচের দিকে তো আর যেতে পারবে না, তল ভেঙে কি ঢুকে যাবে? তা হবে না। আর এমজি সাইন থিটা কি করছে, ওকে তল বরাবর নিচের দিকে নিয়ে আসতে চাইছে। তো এটার জন্য নিচের দিকে পড়ে যাওয়ার উপক্রম হবে। তার মানে তুই ভাবতে পারিস যে নিচের দিকে কেউ একটা ফোর্স অ্যাপ্লাই করছে, আর যখনই নিচের দিকে কেউ ফোর্স অ্যাপ্লাই করবে, তার মানে ওপরের দিকে ফ্রিকশন কাজ করবে। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে উল্টো ডিরেকশনে কি করছে? ফ্রিকশন কাজ করছে। ওকে, দেখ, ও যদি নিচের দিকে পড়ে যায়, যদি নিচের দিকে চলে আসে, তার মানে কি এমজি সাইন থিটাটা বেশি কাজ করছে, তাই না? সীমাস্ত ঘর্ষণের তুলনায় এমজি সাইন থিটা বেশি হয়ে গেছে। তার মানে নিচের দিকে যে ফোর্সের জন্য পড়ছে, সেই ফোর্সটাকে বলবো এমজি সাইন থিটা মাইনাস এফ, এরকমটা বলতে পারি তো? এমজি সাইন থিটা মাইনাস এফ, এই ফোর্সের জন্য ও নিচে পড়ছে, এবং সেই ফোর্সটাকে তুই বলতে পারিস না এম এ। যে কোনো ফোর্সকে আমি এম এ বলতে পারি তো? এটা কি? এটা হচ্ছে এর মধ্যে উৎপন্ন ত্বরণটা, ঠিক আছে? এটা হচ্ছে এর মধ্যে উৎপন্ন ত্বরণটা। অসুবিধা নেই কারো বুঝতে? ওকে, এই যে এফটা দেখতে পাচ্ছিস, এম জি সাইন থিটা, সূত্রতে পড়েছি এফ মানেই মিউ ইন্টু এন হয়, পড়েছি না? এনটা কি? এনটা হচ্ছে যে তলের উপরে আছে সেই তলের উপরে লম্ব বল। তাহলে এই তলের উপরে আছে, এই তলের উপরে লম্ব বল কোনটা? এইটা, এন, তাই না? এবার একটা জিনিস খেয়াল কর, ও না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, মানে তলের সাথে পারপেন্ডিকুলারলি যাচ্ছে না, তলের সাথে পারপেন্ডিকুলারলি ভেতরেও ঢুকছে না।
তাই তো? তার মানে কি ওপর নিচের লব্ধি বলটা শূন্য হয়ে গেছে, তার মানে n ইকুয়াল টু mg cos থিটা হচ্ছে। অর্থাৎ ছবি থেকে তুই বুঝতে পারছিস যে n মানে এখানে হচ্ছে mg cos থিটা। একটা এক্সাম্পল দিয়েছিলাম না যে সবসময় n মানে mg আমরা ধরবো না, তাহলে এখানে দেখ n ইকুয়াল টু mg cos থিটা হলো। এটার জায়গায় আমি mg cos থিটা লিখে দেবো। এটা হচ্ছে mg sin থিটা মাইনাস মিউ ইন্টু এটা হচ্ছে mg cos থিটা ইজ ইকুয়াল টু ma। তো আলটিমেট এ ইকুয়াল টু কিছু একটা পেয়ে যাচ্ছিস তুই, জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা পাচ্ছিস। এটা হলো অ্যাক্সেলারেশনের রাশিমালা, যে কত অ্যাক্সেলারেশন নিয়ে তল বরাবর নিচের দিকে পড়বে। এই অ্যাক্সেলারেশন নিয়ে অভিকর্ষ ত্বরণ নিয়ে পড়ছে না কিন্তু, দেখ যেহেতু তল আছে কিছুটা বাধা দিচ্ছে, কতটা নিয়ে পড়ছে জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। যদি ভুলে যাস আর না যাস, আমি বারবার বলবো যে এই লাইনটা যখনই আসবে বারবার এই লাইনটাই করবি তোরা, এতবার করবি যে প্র্যাকটিস হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। কারণ এই যে প্রবলেমটা করলাম এটা শুধুমাত্র এই একটাই প্রবলেম না, এই ধরনের প্রচুর ধরন করা যায়। এটা ফর্মুলা প্রথমেই পড়েছিলাম এফ প্রপোর্শনাল টু এন, সেখান থেকে এফ ইকুয়াল টু মিউ এন করেছিলাম, যে ওখান থেকে নিয়ে এসেছি। তো এই ডেরিভেশনটা বারবার করবি তোরা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হয়ে যাবে, ঠিক আছে। এর মানটা পেয়ে গেলাম। একটা জিনিস খেয়াল কর, এখানে আমি একটা স্পেশাল কেস নিচ্ছি। যদি তলটা মসৃণ হতো, মসৃণ বলতে আমি বলতে চাইছি ঘর্ষণ নেই, যদি হতো তাহলে মিউ বলে কোনো টার্ম থাকতো, তার মানে মিউটা কী হয়ে যেত, জিরো হয়ে যেত, তাই তো। ঘর্ষণহীন যদি হয় তাহলে মিউ জিরো, আর মিউ যদি জিরো হয় এখানে ভ্যালু আসা এ ইকুয়াল টু পাওয়া যাবে জি সাইন থিটা। বুঝতে পেরেছিস? তার মানে কত ত্বরণ নিয়ে নিচে পড়তো, জি সাইন থিটা ত্বরণ নিয়ে নিচে পড়তো। হয়েছে? ফ্রিকশন থাকার জন্য জি সাইন থিটা ত্বরণ নিয়ে পড়ছে না, কিছুটা কম ত্বরণ নিয়ে নিচে পড়ছে, মাইনাস হয়ে যাচ্ছে কিছুটা। কতটা মাইনাস হয়ে যাচ্ছে, মিউ কস থিটা মাইনাস হয়ে যাচ্ছে। মনে রাখতে পারবি তো? এইসব টার্মগুলোকে কিন্তু মনে রাখবি, এগুলোই প্রবলেম করতে তোদেরকে হেল্প করবে। হয়েছে? ওকে, এবার বিরাম কোণের কনসেপ্টটাতে চলে আসি। বিরাম কোণে কি বলেছিলাম, থিটা হচ্ছে, বিরাম কোণ হচ্ছে সেই অ্যাঙ্গেলটা যে অ্যাঙ্গেলে ও জাস্ট পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে, মানে পড়ছে না। তো দেখ এই যদি নিচের দিকে না পড়ে তার মানে কি, যদি থিটা বিরাম কোণ হয়, যদি থিটা বিরাম কোণ হয় তার মানে ও নিচে পড়ছে না, আর নিচে পড়ছে না তার মানে কি এমজি সাইন থিটা আর ওপরের যে বলটা এরা দুজন সমান সমান হয়ে গেছে বলেই নিচে পড়ছে না। তখন তুই বলতে পারিস যে ফ্রিকশনটা হয়ে গেছে এমজি সাইন থিটার সমান, তাই না? আর ফ্রিকশনটাকে তো তুই বলতে পারিস মিউ এন, মানে মিউ এমজি কস থিটা ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা, বলতে পারিস না? মানে তুই এখান থেকে পেয়ে যাচ্ছিস মিউ ইজ ইকুয়াল টু ট্যান থিটা, পাচ্ছিস? দেখ আবার একটা জিনিস পাওয়া গেল যে ঘর্ষণ গুণাঙ্কের মানটা বিরাম কোণের ট্যানজেন্টের সমান। ঘর্ষণ গুণাঙ্কের মান বিরাম কোণের ট্যানজেন্টের সমান। এর আগে পড়লাম ঘর্ষণ গুণাঙ্কের মান ঘর্ষণ কোণের ট্যানজেন্টের সমান, তাই না? এখানে পড়ছি বিরাম কোণের ট্যানজেন্টের সমান। তার মানে ঘর্ষণ কোণ বিরাম কোণ এদের মানগুলো একই, ঘর্ষণ কোণ বিরাম কোণ এদের মানগুলো একই, এবং তাদের ট্যানজেন্ট করলেই মিউটাকে পেয়ে যাবো। বোঝা গেছে তো? কোশ্চেনে যদি মিউ এর দরকার পড়ে আর যদি বিরাম কোণ বলে দেয় তাহলে বের করে নিতে পারবো ট্যান থিটা করে, তাই না? কোশ্চেনে যদি তোর ঘর্ষণ কোণ বলে দেয় আর বিরাম কোণের প্রয়োজন পড়ে তাহলে ঘর্ষণ কোণ যা হবে সেটাই বিরাম কোণ হয়ে যাবে। বুঝতে পেরে গেছিস? আচ্ছা, কনসেপ্ট তাহলে এগুলো ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এরপরে আছে দেখ আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণটা আমি নোটে খুব অল্প করেই লিখেছি, এটা তোরা বই থেকে মেনলি পড়বি। আবর্ত ঘর্ষণ জিনিসটা কি, যখন কোনো বস্তু একটা তলের সাপেক্ষে ঘূর্ণনশীল হবে, মানে ঘুরবে, আবর্তন গতি যখন আসবে তখন পাওয়া যাবে আবর্ত ঘর্ষণ। কোথায় পাওয়া যায়? গাড়ির চাকাতে। চাকা যখন গড়িয়ে যায় ওখানেও কিন্তু ঘর্ষণ কাজ করে, বুঝতে পেরেছিস তো? অবশ্যই ঘর্ষণটাকে কিছুটা হলেও কমায়, তবে ওখানেও ঘর্ষণ কাজ করে। চাকা যখন গড়িয়ে যাচ্ছে তখন মেঝের সাথে চাকার যে তলটা, এটা মনে করো মেঝে আর এইটা হলো চাকা, ঠিক আছে? চাকা কিন্তু পুরোপুরি এরকম থাকে না, কিছুটা দেবে যায়, এই জায়গাটা এরকম দেবে যায় না, হাওয়া করা থেকে কিছুটা দেবে যায়। যদি এমনটা না দেবে যায়, পুরোপুরি যদি থাকে তাহলে কিন্তু একটু চালানোটা মুশকিল হয়। যেমন লোহার চাকা তো আর তৈরি করা যায় না, গরুর গাড়ির যে চাকাগুলো থাকে দেখবি লোহার বের লাগানো থাকে, ওটা চলতে গেলে কেমন লাগে, আর আমাদের হাওয়া ভরার যে টায়ারগুলো আছে, টিউবগুলো আছে, ওগুলো চলতে গেলে কেমন লাগে, বুঝতে পারছিস তো? ওখানে ঘর্ষণ বলটা একটু বেড়ে যায়, মানে এই জায়গাটা যখন দেবে যাবে তখন ঘর্ষণ বলটা বেড়ে যাবে, ঠিক আছে? আবর্ত ঘর্ষণের ক্ষেত্রে ঘর্ষণ বল সৃষ্টি হয় চাকা এবং তল এদের বিকৃতির জন্য। বিকৃতি বলতে আকৃতির পরিবর্তন হয়ে যাওয়া। যেমন চাকা ছিল মেইনলি স্পেরিক্যাল, মেইনলি গোলাকার ছিল, কিন্তু এই জায়গাটায় এসে কি হলো, একটু চেপে গেল, বুঝতে পারছিস তো? তখন কি এরকম তুই ধরতে পারিস যে মেঝেটা হয়তো এরকম আছে আর চাকার তলটা হয়তো এরকম আছে, এই জায়গাটাতে বাধা পাচ্ছে, যান্ত্রিক একটা বাধা পাচ্ছে, এই বাধাটাই তখন ঘর্ষণ বল হিসেবে কাজ করছে। বোঝা গেছে না? বই থেকে একটুখানি পড়ে নিবি আবর্ত ঘর্ষণ বল, এর সুবিধাগুলো কি অসুবিধাগুলো কি, এই সব জিনিসগুলো বইয়ে দেওয়া আছে, একটুখানি করে এগুলো পড়ে নিবি তোরা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে চ্যাপ্টারটা কমপ্লিট হলো কিন্তু।
যা যা আমি করালাম এগুলোই করবি, এর বাইরে এখান থেকে কিছু করার নেই। আরও কয়েকটা বড় বড় থিওরি আছে, তোদের করার কোনো প্রয়োজন নেই ওগুলো, ঠিক আছে? এরপরে শুরু করবো প্রবলেম সেট ওয়ানের অঙ্কগুলো।